আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। কিন্তু কার্যত নিষিদ্ধ এই দলটি কিভাবে নির্বাচনে অংশ নিবে? 1 বছর হয়ে গেল যে শেখ হাসিনা ভারতে আছেন। ফলে অনেকেরই কৌতূহল যে তিনি এখানে কি করছেন, কি আদৌ ভবিষ্যতে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য কোন প্রস্তুতি নিচ্ছেন কি নিচ্ছেন না ইত্যাদি। এর মধ্যে তিনি কিছু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুবই ভয়াবহ একটি গোপন তথ্য ফাঁস হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ অংশ নেবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই কথাটা কি সত্যি নাকি মানুষের গুজব ছড়াচ্ছে, আর এটা কি কতটুকু সত্য, এই বিষয়গুলো নিয়ে একজন আলোচক টক শোতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনারা তার আলোচনা শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। তাই চলুন আমরা তার গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি। আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। কিন্তু কার্যত নিষিদ্ধ এই দলটি কিভাবে নির্বাচনে অংশ নিবে? তাছাড়া আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দলটির প্রধান শেখ হাসিনা দুজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী নিয়োগ করেছেন। জাতিসংঘের কাছে আপিলও করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো আজ। আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং বর্ষিয়ান সাংবাদিক গৌতম লাহিড়ী। দাদা নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনে আপনি সময় দিয়েছেন সেজন্য। ধন্যবাদ। ধন্যবাদ। না বলো, প্রশ্ন করো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আমি এই যে একটা গণমাধ্যমের খবর দেখলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ প্রস্তুতি শুরু করেছে। হ্যাঁ, এই খবর দেখলাম আমরা, কিন্তু আসলে তো ভারতে বেশি এই ধরনের প্রস্তুতি কিভাবে নিচ্ছেন আওয়ামী লীগ প্রধান, এবং আহ, বাংলাদেশে তো কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ, সেভাবে তারা কিভাবে এই নির্বাচনে অংশ নিতে পারে? যদি আপনি সে বিষয়ে আওয়ামী লীগের কারোর সাথে কথা বলার সুযোগ হয়ে থাকে, অথবা এই বিষয়ে আপনি অনেক খোঁজ খবর রাখেন, সেই জায়গা থেকে যদি আপনি আমাদের একটু বিশ্লেষণ করে যদি বলেন। ধন্যবাদ। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে যে 1 বছর হয়ে গেল যে শেখ হাসিনা ভারতে আছেন। ফলে অনেকেরই কৌতূহল যে তিনি এখানে কি করছেন, কি আদৌ ভবিষ্যতে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য কোন প্রস্তুতি নিচ্ছেন কি নিচ্ছেন না ইত্যাদি। এর মধ্যে তিনি কিছু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করছেন সরাসরি এবং ভিডিওর মাধ্যমে। সেগুলো আগেই আমি বলেছিলাম তোমার চ্যানেলে, এবং সেক্ষেত্রে আমি প্রথম যেটা বলেছিলাম কোথা থেকে কিভাবে বৈঠক করছেন সেটার থেকেও বড় কথা কোথায় আছেন তার থেকেও বড় কথা যে তিনি রাজনৈতিক প্রক্রিয়াটা শুরু করেছেন, সেটাই হচ্ছে একটা খবর আমার কাছে মনে হয়েছিল সাংবাদিক হিসেবে। দ্বিতীয়ত আমি যেটা বলবো, এটা ঘটনা যে ঠিকই যে গত কোন একটা এই তোমার ইয়েতে সম্ভবত মে মাসে 2025 সালের মে মাসে সন্ত্রাসবাদ বিরোধী আইনে আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে ব্যাহত থাকার নিষিদ্ধ থাকার একটা দলকে নিষিদ্ধ করা হয়নি, তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার জন্য কার্যক্রমকে নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছিল মে মাসে। এখন এর মধ্যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়ে গিয়েছে। সেই বৈঠকের পর তিনি যথারীতি তার যে চুক্তি হয়েছিল সেখানে সেই অনুযায়ী তিনি ঘোষণাও করেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে, এবং অতি সম্প্রতি 5ই আগস্টের ভাষণে বলেছেন যে রমজানের আগেই তিনি ভোট হবে এবং বাংলাদেশের মানুষ এই প্রথম একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে। খুবই স্বাভাবিক, এবং আওয়ামী লীগ একটি ভারতবর্ষের বাংলাদেশের একটি স্বীকৃত রাজনৈতিক দল ছিল। তারা ক্ষমতাচ্যুত হয়েছে এটা ঠিকই, কিন্তু তাদের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলো, দলটি তো নিষিদ্ধ হয়নি। দলটি নিষিদ্ধ না হওয়ার একটি বড় কারণ, যে কারণটি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, তোমরা যদি অতীতের কিছুটা পেছনের পাতায় ফিরে যাও তাহলে দেখবে একটা জাতিসংঘের রিপোর্টের কথা উল্লেখ করা হয়, যেখানে প্রভূত অনেক অত্যাচার করা হয়েছিল মানুষের উপর বলে বলা হয়ে থাকে। সেই রিপোর্টটিতে কিন্তু কোথাও আওয়ামী লীগ দলকে সম্পর্কে কিন্তু মন্তব্য করা হয়। তাতে বলা হয়েছিল আওয়ামী লীগের নেতারা এই কর্মকাণ্ডটা ঘটিয়েছিল, অর্থাৎ যেটা অভিযোগ যে
মানুষের উপর অত্যাচার করা ইত্যাদি। তো ফলে সেই বিষয়টাকে আওয়ামী লীগ কিন্তু জাতিসংঘের থেকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল তাতে আওয়ামী লীগকে দোষী, সরাসরি দল হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। সেইটাকেই ভিত্তি করে সম্প্রতি শেখ হাসিনা ভারতে যিনি আছেন তিনি বেশ কিছু আলাপ আলোচনা করার পর একটা সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সেই জাতিসংঘেরই একটি নির্দিষ্ট বিভাগ আছে, যে বিভাগটাকে বলা হয়ে থাকে, যে সাধারণত আমি এক্স্যাক্টলি যদি বলি তাহলে সেটা হচ্ছে যে, এক মিনিট আমি দেখে বলতে চাইছি সেটা, তাহলে সঠিক সকলে বুঝতে পারবেন যে আমি কোনটার কথা বলতে চাইছি। এবং সেক্ষেত্রে তিনি প্রথমে বলে দিই, দুজন যে আইনজীবীকে তিনি নিয়োগ করেছেন, একজন হলেন স্টিফেন পাওলেস কেসি, আর একজন হলেন অ্যালেক্স টিনসলে কেসি। এবং এই দুজনই হচ্ছে খুবই বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বার্স, যেটা ব্রিটিশের মিডল টেম্পল বলা হয়, সেখানকার তারা একটা প্রথিতযশা আইনজীবী সংস্থা। এবং তারা অতীতে এই ধরনের বিভিন্ন রাষ্ট্রনেতা তাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল এবং একই ধরনের মানবাধিকার লঙ্ঘনেরই অভিযোগ হয়েছিল, তাদের প্রত্যেকের মামলা কিন্তু এরা নিয়েছিলেন এবং অনেকাংশেই কিন্তু তারা জয়ী হয়েছেন এবং তাদের ক্ষমতা অনেকে ফিরে পেয়েছেন। অ্যালেক্স টিনসলের একটা বিষয়বস্তু একটা খুব ইন্টারেস্টিং। তিনি জুলিয়াস অ্যাসাঞ্জের কিন্তু আইনজীবী ছিলেন। জুলিয়াস অ্যাসাঞ্জের কথা সবাই জানে, যাকে একসময় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল সবাই, কিন্তু তার কথা যিনি উইকিলিক্সের অন্যতম একজন প্রবক্তা বা প্রতিষ্ঠাতা, এবং যে উইকিলিক্স থেকে আমরা বহু তথ্য বাংলাদেশ সম্পর্কেও পেয়েছি, তার হয়ে কিন্তু এই অ্যালেক্স টিনসলে কিন্তু দাঁড়িয়েছিলেন। এবং সেক্ষেত্রে কিন্তু তাহলে এই ধরনের প্রথিতযশা আইনজীবীকে নিয়োগ করার একটা প্রধান কারণ হচ্ছে যে জাতিসংঘেতে যেটা বলা হয়ে থাকে, যেটা একটা যে যাদের মানে নিরপেক্ষ একজন এক্সপার্ট থাকে, তাদের বলা হয় প্রমোশন অফ এ ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল অর্ডার, এবং ইউএন স্পেশাল র্যাপোর্টিয়ার। র্যাপোর্টিয়ার বলতে যারা এই বিষয়টা নিয়ে কথা বলেন, আলোচনা করেন, বা বিভিন্ন দেশের যা মানবাধিকার লঙ্ঘন নিয়ে সেই কারণে যারা অভিযুক্ত হন তাদের সম্পর্কে মন্তব্য থাকে। সেইখানে এরা দুজন খুব অবিলম্বে দ্রুত শুনানির দাবি করেছে। আমি এখনো খবর পাইনি যে শুনানিটা কবে হবে। এই শুনানিটার বিষয়বস্তু কি? শুনানিটা হচ্ছে যাতে আওয়ামী লীগের উপর কর্মকাণ্ডের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সিন্ধু সরকার, সেটা যাতে প্রত্যাহার করা হয়, এবং সেইটার করার একটা হচ্ছে রাজনৈতিক চাপ ইউনূস সরকারের উপর দেওয়া। আচ্ছা, এটা যদি তারা শেষ পর্যন্ত বলেন না, তাহলেও কি ইউনূস সরকার মেনে নেবে? সেটা বড় কথা নয়, মেনে নেবেন কি নেবেন নাও মেনে নিতে পারে, কিন্তু এই যাবৎ জাতিসংঘ থেকে যত রিপোর্ট প্রকাশিত হয়েছে শেখ হাসিনার বিরোধী, সেগুলো কিন্তু তারা মেনে নিয়েছে। ফলে তারা জাতিসংঘের রিপোর্টকে অনেক সময় মেনে নেয়। এখন এই মেনে নেওয়ার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা জারি, সেটা নৈতিক কি অনৈতিক সেই রায়টা আসবে। সেই রায়টা আসার পর যদি ধরা যায় যে রায়টাকে বলা হলো যে এদের অপরাধ থাকতে পারে, কিন্তু সেটা আদালতের বিচার সাপেক্ষ, কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না, তাহলে তারা রাজনৈতিক দল হিসেবে আসন্ন ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন। এবং একটা বড় কথা হচ্ছে, যদি অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে ঠিক আছে, যদি নাই বা করতে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা যারা বিশ্বজুড়ে প্রচার করা সম্ভব হবে যে একটি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তাকে রাজনৈতিক প্রক্রিয়া নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে। এটা একটা আন্তর্জাতিক দুনিয়ায় এক ধরনের একটা জনমত তৈরি করলেও করতে পারে, আমি নিশ্চিত নই করবে কি করবে না, কিন্তু সেটা পরের কথা। কিন্তু আওয়ামী লীগের হাতে একটা হাতিয়ার হবে, কারণ একটি বড় রাজনৈতিক দল, যে দলটির এখনো তার প্রভাব রয়েছে বাংলাদেশে, তাকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রাখা হয় তাহলে গোটা দুনিয়া কি সেই নির্বাচনটাকে সঠিক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের কথা যে দাবি করছে ইউনূস, এবং বাংলাদেশের মানুষ এমন নির্বাচন দেখেনি। বাংলাদেশের মানুষ কি এমন নির্বাচন দেখবে যে সেরকম বিএনপির মতো আওয়ামী লীগও বাইরে থাকবে? তা তো নয়। তাহলে আর তফাৎ কি থাকবে? একটা কথা বলে রাখা ভালো, 2014, 2018, 2024 তিনটের মধ্যে কিন্তু 2018-তে বিএনপি অংশগ্রহণ করেছিল,
2014 এবং 24-এ বিএনপি নিজে থেকেই বয়কট করেছে। আওয়ামী লীগের এটা সিদ্ধান্ত, তোমাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তারা নির্বাচন বয়কট করার কোনো সিদ্ধান্তে যাবে না। অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করার না করতে দেওয়াটা দায়টা বাংলাদেশ বর্তমান সরকারকে নিতে হবে। তারাই বক্তব্য, তারা নির্বাচনে পার্টিসিপেট করতে চান এবং সেখানে তারা জনতার যদি রায়ে যদি তারা প্রত্যাখ্যাত হন তাহলে সেটা মাথা পেতে নেবেন। একটা স্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচনে যা হয়ে থাকে। আরেকটি কথা বলে প্রথম পর্যায়টা শেষ করি, সেটা হচ্ছে এবার বলবে যে এই নিয়োগ করলেন যাদেরকে, আইনজীবীকে, তাহলে তারা বা ওটা গ্রহণ করলেন কেন মামলাটা? তারা গ্রহণ করলেন একটাই কারণে, তারা মনে করেছেন এবং শেখ হাসিনা সেটা তাদের বোঝাতে পেরেছেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী বাংলাদেশে হয়তো অবস্থান করছেন না, তাকে অবস্থান করতে হচ্ছে একটা বিদেশের মাটিতে, কারণ তিনি পদত্যাগ করে আসেননি। এবং এবং এও তাদের বলেছেন, যেটা আমি শুনেছি, তিনি কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন 1 আগস্ট এবং তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিতে চেয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী থেকে তাকে বলা হয় যে ম্যাডাম আপনি একদিন অপেক্ষা করুন, এখনই পদত্যাগ করবেন না। যেটা কয়েকদিন আগে শুনলাম যে ওই প্রেস সেক্রেটারি বলছিলেন যে তিনি নাকি জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে চেয়েছিলেন। এটা ফ্যাক্ট হতে পারে, এটা সত্য কথা, এবং তিনি পদত্যাগ করেই ভাষণটা দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে বোঝানো হয় যে তিনি পদত্যাগ করবেন না, এটা সময় নেই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে সেই সেনাবাহিনী কিন্তু যে প্রবল জনরোষ তৈরি হয়েছিল, সেই জনরোষের মধ্যে তারা সিদ্ধান্ত নিলেন যে সেইখানে তারা সেনাবাহিনী কোনো গুলি চালাবে না। ফলে সেই জনরোষ জনবিক্ষোভ আছড়ে পড়লো গণভবনের দিকে। সেই সময় অন্য দুই বাহিনী তারা কিন্তু সিদ্ধান্ত নিলেন, নৌবাহিনীর প্রধান এবং কি বলে বায়ুসেনার প্রধান, তারা কিন্তু সিদ্ধান্ত নিলেন যে যেমন করেই হোক শেখ হাসিনাকে এখানে রাখা যাবে না, তাকে ভারতের মাটিতে, সেই যোগাযোগের কথা আগে অতীতে আমি বলেছি কিভাবে যোগাযোগ হয়েছিল ভারত সরকারের সঙ্গে, সেই যোগাযোগের মাধ্যমে তারা শেখ হাসিনাকে, তার সঙ্গে শেখ রেহানা আপা তারাও এসেছিলেন এবং আরো একজন এসেছিলেন, আমি তার নাম বলছি, যাই হোক 3 জন এসেছিলেন। অনেকের ধারণা হচ্ছে বহু লোক এসেছিলেন, বহু লোক নয়, 3 জন মাত্র এসেছিলেন সেই বিমানে। তো তারা এসে এখানে আশ্রয় নিলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ তিনি এখানে আশ্রয় নিলেন, বা বলতে পারা যায় বাংলাদেশের ভাষায় এখন যে বলা হয় পলাতক। পলাতক মানে যেহেতু পালাতে চান, কিন্তু তাকে পালাতে বাধ্য করা হয়েছিল, বাধ্য হয়েছিল। সেই কারণেই এই আন্তর্জাতিক মহলের অতীতে যারা কেস গ্রহণ করেছিলেন, সে কেনিয়ারই হোক, উগান্ডারই হোক, নানা জায়গারই হোক, তারা কিন্তু এই কারণে গড়েছিলেন যে একটি নির্বাচিত সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অনুরোধ করা। সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর অনুরোধের জন্যই তারা কিন্তু এটা নিয়েছেন দায়িত্বটা, এবং যখন শুনানি হবে তখন দেখা যাক, এটা একটা সময়ের ব্যাপার আছে। তাহলে আমার বক্তব্য যেটা, এক কথায় যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এটা সিদ্ধান্ত, তারা নির্বাচন যখনই হোক তখন তারা অংশগ্রহণ করতে চান, তারা বিএনপির মতো বয়কট করবেন না, এবং তাদের অংশগ্রহণ করতে না দেওয়া হলে সেই দায়টা বর্তমান সরকার। এই এরকম একটা রাজনৈতিক রণনীতি নিয়ে তারা এগোতে চাইছে। তাদের কতটা সফল হবেন ব্যর্থ হবেন সেটা ভবিষ্যৎ বলো। আপনি যে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জাতিসংঘের আপিলের প্রসঙ্গটা বললেন, আমরা একটু যদি দেখি, পূর্বে কি কখনো দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার কোনো দল বা নেতা এভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপিল করেছিলেন কিনা, আর আপিল করলে এর ফলাফল কি হয়েছিল, এরকম কোনো নজির কি আছে কিনা? না, দক্ষিণ এশিয়ায় তো এরকম কোনো নজির নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতবর্ষ ছাড়া বাকি দক্ষিণ এশিয়ার বাকি যে দেশ, সেই দেশগুলোতে গণতন্ত্রটাই হচ্ছে খুব ভঙ্গুর। হ্যাঁ, সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর। সেখানে তো এভাবে কোনো নির্বাচিত সরকারকে সরিয়ে কোনো কেউ সেনা সরকার বা সেনা সমর্থিত সরকার অথবা তথাকথিত গণতান্ত্রিক সরকার এরকম কেউ প্রতিষ্ঠিত হননি। এখানে ভারতে হয়েছে সবই ব্যালট। কিন্তু অন্যান্য আপনি যে কোনো দেশের কথা বলুন, পাকিস্তানের কথা বলুন, বা মালদ্বীপের কথা বলুন, শ্রীলঙ্কার ঘটনা
দেখেছো কি ঘটেছিল। এবং বাংলাদেশ সম্প্রতি ঘটনা, বাংলাদেশের নজির আছে। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, সেই দেশটায় নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে যে কোনো কারণে হোক, যে কোনো তাকে খুন করা হয়, হত্যা করা হয়, তার পরিবর্তে যারা আছেন তারাও হত্যা হন। জিয়াউর রহমান এসে তিনিও মারা যান, জিয়াউর রহমান আসার পর তারাও গদিচ্যুত হন, অন্যরাও যারা আছেন। এরশাদ ভাগ্য ভালো যে খুন হননি, কিন্তু গদিচ্যুত হয়েছিল, জেলেও কারাবন্দীও হয়েছিল। কিন্তু তারপরে খালেদা জিয়া এসছেন, তারপরে আবার শেখ হাসিনা এসছেন। মানে দক্ষিণ এশিয়ায় এরকম উদাহরণ পাওয়াটা আমি চেষ্টা করেছিলাম খোঁজার, এরকম কোনো উদাহরণ কেউ নেই, সুযোগই পাননি তারা, এই প্রথম। আমি এই জন্যই বলছি, এটা এই কারণেই খবর, এটা হচ্ছে যেটা ঘটার প্রথম সেটাই তো খবর। প্রথম এই ঘটনা ঘটলো যে বাংলাদেশের এক বিদেশে আশ্রিত প্রধানমন্ত্রী, তিনি বিদেশি আইনজীবী নিয়োগ করেছেন জাতিসংঘে যাওয়ার জন্য। এই বুদ্ধিটা তাকে নিশ্চয়ই কেউ একজন দিয়েছে, বা কারা দিয়েছে, সেই আলোচনাটাই হয়তো এতদিন তিনি করছিলেন। এর ফল কি হবে সেটা তো এখনই বলা মুশকিল, সেটা আগামী দিনে আমি কোনো এই ব্যাপারে ফোরকাস্ট করতে পারবো না যে কি হয়েছে, মানে ফল শেষ পর্যন্ত কি হয়েছে। কিন্তু এই ঘটনা যেটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়, এবং এই ধরনের ঘটনা তো আমরা এখানে দেখে অভ্যস্ত নই। ফলে তুমি যেটা বলেছো সেটা অতীতে এরকম বহু, তুমি যদি ধরো সিম্পল গুগলে সার্চ দাও এদের নাম করে, এই আইনজীবীদের নাম করে, যে তারা কি কি ধরনের কেস করেছে, সেখানে দেখতে পাবেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা এরকম ভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন, তাদের বিরুদ্ধে তাদের হয়ে তারা মামলা করেছেন। এবং আরেকটা আমি অতীতে দেখেছিলাম বাংলাদেশের ক্ষেত্রেই, খালেদা জিয়াও একজন আইনজীবীকে নিয়োগ করেছিলেন একবার, লর্ড কার্লাইল। তিনি হাউস অব লর্ডস এর সদস্য, সংসদ সদস্য। তিনি ভারতে আসতে চেয়েছিলেন, ভারতে এসে সাংবাদিক সম্মেলন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত ভারত সরকার অনুমতি দেয়নি। ফলে তিনি লন্ডন থেকেই একটা ভিডিও কনফারেন্সের মধ্যে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। তিনি খালেদা জিয়ার আইনজীবী এবং তারেক রহমানেরও আইনজীবী। সেটাই সর্বশেষ একটা ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে, এটুকুই জানি। তবে শেখ হাসিনা যেটা করলেন এটা নিঃসন্দেহে একটা অভিনব বিষয়, এবং এই অভিনবত্বর ফল কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। আপনি যে খালেদা জিয়ার প্রসঙ্গ বললেন, যে ওই সময় ভারত সরকার অনুমতি দেয়নি জন্য তার আইনজীবী ভারতে এসে সংবাদ সম্মেলন করতে পারেনি, কিন্তু ভারতে বসে এই ধরনের কার্যক্রম করছে, সেটা নিয়ে আওয়ামী লীগের সভাপতি যে এই জাতিসংঘে আপনার আপিল করছে, ভারতে বসে, এই ভারতীয় সরকারের দৃষ্টিভঙ্গি কেমন, বা ভারত সরকার এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেখাচ্ছে? আপনি ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সুযোগ হয়েছিল কিনা, তাদের প্রতিক্রিয়া আসলে কেমন পেয়েছেন? দেখুন, দেখো সত্যি কথা বলতে গেলে কি, এটা তো ঘটনা যে, যেটা আগেও বলেছি, বারবার বলেছি, যে বাংলাদেশে কি ধরনের সরকার হওয়ার প্রয়োজন, যে সরকারটা ভারত মনে করে যে তাদের শান্তি নিরাপত্তার পক্ষে সব থেকে বেশি পছন্দের হতে পারে। সেক্ষেত্রে আমাদের 15 বছরের একটা ভারতের অভিজ্ঞতা আছে। শেখ হাসিনা সরকার থাকাকালীন কোনোভাবেই ভারতকে বিব্রত হতে হয়, অতীতে অনেকভাবে বিব্রত হতে হয়েছে, নানাভাবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে ধরনের অশান্তি, তাদের যে শিবির গুলো সমস্ত বাংলাদেশে ছিল, এসব ঘটনার আমরা কিন্তু শিক্ষা পেয়েছি। ফলে এর ভারত সরকার চাইছে না যে কি, এরকম নয় যে আওয়ামী লীগকে কালকে এনে ঢাকাতে ক্ষমতায় বসিয়ে দেবে, সেরকম কোনো ব্যাপার। হ্যাঁ, তার একটা স্বাধীনতা তাকে বলতে পারো যে দিয়েছে। সেই স্বাধীনতার জন্য তাকে এই কারণেই দেওয়া হচ্ছে, এটা মনে হচ্ছে ভারতের একটা কূটনৈতিক চাপের খেলা বলেই আমার মনে হয়েছে। তুমি তো জানো যে গতকালও ভারত পাটজাত পণ্য বাংলাদেশ থেকে রপ্তানির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। এটার কারণটা হচ্ছে একটাই, যে ভারত সরকার এখনো পর্যন্ত ইমরুজ সরকারের পক্ষ থেকে, তার কিন্তু আমি একটা কথা আগেও বলেছি, বারবার বলছি, এখনো বলছি, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত যে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যে কিভাবে সম্পর্কটাকে স্বাভাবিক করা যায়, এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটাও আমি শুনেছি, তিনি একটা শিলং এর যে মিটিং হয়েছিল থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে, সেখানে তিনি বলেছেন, তাকে বলা হয়েছিল যে আপনি যেটা করছেন
আপনি একক প্রচেষ্টাই করছেন নাকি এর পেছনে সরকারের সমর্থন আছে? মানে ইউনিট সরকার তিনি বলছেন না, আমি যেটা করছি সেটা ইউনিট সরকারের সমর্থন আছে। এবং তিনি এটাও বলেছিলেন তার মধ্যে থেকে যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তাতে ভারতের জন্য প্রয়োজন হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করা, এবং সেটা বাংলাদেশের বর্তমান যে হাই কমিশন দিল্লিতে আছে তাদের আমি বলবো প্রত্যেকেই সেটা চেষ্টা করছেন যাতে সম্পর্কটা উন্নত হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিপরীতে ভারত সরকার যেটা দেখছে বাংলাদেশে যে ঘটনাবলীগুলো ঘটছে, যে ঘটনাগুলির কারণে ভারত এখনো সম্পূর্ণ, সত্যি কথা বলতে গেলে ইংলিশ সরকারের উপর কোনো আস্থা জ্ঞাপন করতে পারছেন না। কারণ যে সমস্ত তারা মানে রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, মানে বা কূটনৈতিক স্তরে উদ্যোগ নিয়েছেন, চীনের সঙ্গে সম্পর্ক হোক কিংবা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হোক, যেখানে পাকিস্তানের সঙ্গে যে ভিসা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার ফলে অবাধে আইএসএল সরকারি লোকেরা আসতে পারবেন বাংলাদেশে, মানে আইএসএল লোকেরাও আসবে। আইএসএল লোকেদের সম্পর্কে ভারতের একটা চিন্তার জনক বিষয় তো আছেই। দ্বিতীয়ত লালমনিরহাটে একটা বিমানবন্দর তৈরি হচ্ছে, যদিও বাংলাদেশ সরকার আশ্বস্ত করেছে যে না, এটা ভারতের নিরাপত্তার জন্য কোনো বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। এমনকি হাই কমিশনার নিজে একটি ঘোষণা করেছিলেন, বলেছিলেন যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। কিন্তু সেটা সবটাতেই যে শেষ হয়ে যাচ্ছে তা নয়। ফলে তুমি যেটা বলতে চাইছো যে এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক কর্মকাণ্ড, আমি বলবো যে করতে দেওয়া হচ্ছে না, তাকে তাকে কোনো বাধা দেওয়া হয়নি। এখন এটা ঘটনা, তার তো বাধা দেওয়া থাকলে তিনি এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, তিনি কার সঙ্গে কথা বলছেন লন্ডনে বা নিউ ইয়র্কে, কাকে তিনি তার লয়ার হিসেবে অ্যাপয়েন্ট করছেন, একজন অপরাধীও যদি হন, অপরাধী তো তারও ন্যস্তপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত না? আজকে যেটা বাংলাদেশে ঘটেছে যেটা হচ্ছে হাসিনা সরকার ট্রাইব্যুনালে যে লয়ার অ্যাপয়েন্ট করেছিলেন তাকে সেখানকার ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছে। অপরাধীকে তো আত্মপক্ষ সমর্থন করার যদি সুযোগ না দেওয়া হয় তাহলে সেই ট্রাইব্যুনাল রায় তো ভাই কেউ মানবে না, মানা সম্ভব না। এখন তার পছন্দের সেই হাসিনার লয়ার কে হবেন সেটাও কি বর্তমান সরকার ঠিক করে দেবেন? তা তো নয়, এটা হাসিনাই তো ঠিক করবেন না। তিনি অপরাধ, তিনি অপরাধী, তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে, সেই অপরাধের অভিযোগগুলো খণ্ডন করার জন্য তাকে একজন আইনজীবী নিয়োগ করতে হবে। সেই আইনজীবী তিনি ঢাকায় নিযুক্ত করেছেন, সেই আইনজীবী তিনি বিদেশেও নিযুক্ত করেছেন। যেহেতু ইংরেজ সরকার কথায় কথায় জাতিসংঘের উদাহরণ দেয়, জাতিসংঘের রিপোর্ট এই বলেছে, জাতিসংঘের রিপোর্ট তাই বলেছে, জাতিসংঘের রিপোর্টে অত্যাচারের কাহিনী আছে, তো সেই জাতিসংঘের কাছেই তিনি গিয়েছেন। এবার জাতিসংঘ ঠিক করুক কে সঠিক কে বেঠিক, সেটা মানবেন কি মানবেন না পরের বিষয়। কিন্তু আপনি যেটা তুমি যেটা বলছো যে এই ধরনের অনুমতি দেওয়াটা, তাতে ইউনিট সরকার অসন্তুষ্ট হয়তো হতে পারে, তুমি বলছো অসন্তুষ্ট হয়তো। আমি যাই এখনো কিন্তু অফিসিয়ালি তুমি যদি বলো অনেক কাল হয়ে গেল বোধহয়, অনেক মাস হয়ে গেল বোধহয়, ভারত বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে আবেদনের কথাটা উচ্চবাচ্য করছেন না, এক। আর দুই হচ্ছে যে ভারত সরকারে ভারতে বসে বাংলাদেশ হাসিনা যা করছেন সেটার ব্যাপারে এখন অফিসিয়াল প্রতিবাদ করেছেন, এটাও আমি কোনো নজির দেখিনি। এই মুহূর্তে বাংলাদেশ একটা নির্বাচনের প্রক্রিয়ার মুখে রয়েছে, তাদের রয়েছে, ফলে নির্বাচনটাই এখন অগ্রাধিকারের বিষয়। সেখানে কিভাবে নির্বাচন হবে, সকল দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটাই ভারতের কাম্য। এবং কাউকে তো নির্বাচনী প্রক্রিয়াটা তারা গণতান্ত্রিক প্রক্রিয়া, কারণ শেখ হাসিনা যদি ভারত সরকার জিজ্ঞেস করে থাকে, আমি জানি না করেছি কিনা, যদি জিজ্ঞেস করে থাকে তাহলে হয়তো বলবে যে তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনার জবাব হবে যে আমি তো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ আমার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি আছে সেটা তো প্রত্যাহার করা দরকার, সেটা প্রত্যাহার করার জন্য আইনের সাহায্য নিচ্ছে, আমি তো বেআইনি ভাবে কিছু করছি না, আমি তো আওয়ামী লীগের নেতাদের রাস্তায় নামিয়ে ক্ষমতা দখল করে নিচ্ছি না এরকম ভাবে, গণভবনে বা যমুনাতে গিয়ে হাঙ্গামা করছি, আমি আইনের পথে চলছি, তো আইনের বিচারই শেষ কথা। ঠিক দাদা, আপনি যে ভারত বাংলাদেশের সম্পর্কের কথা বললেন এবং আপনি যে জানেন যে ভারত বারবার অভিযোগ করে আসছে যে আপনি আপনি কথার মধ্যেও সেটা বলেছেন যে যে ভারত পাকিস্তানের, বাংলাদেশ পাকিস্তানের যে যোগাযোগ বেড়েছে, ভিসা ভিসা প্রক্রিয়া সহজ হয়েছে এবং আইএসের লোকজন বাংলাদেশে আসবে এই কথা বলছেন আপনি। এবং ভারত সরকার বিভিন্ন সময় বলেছে যে বাংলাদেশে আইএসের আস্তানা শক্তিশালী হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় নজর রাখছে।
কিন্তু এর এর মাঝখানে আমরা দেখলাম যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সতর্ক করে উনি বলছেন যে যুদ্ধ শীঘ্রই শুরু হতে পারে। সেই অনুযায়ী ভারতকে প্রস্তুতি থাকতে বলেছেন। আসলে ভারত আসলে কাদের সঙ্গে যুদ্ধ করার আসলে প্রস্তুতি নেওয়ার কথা বলছেন? এখানে কি বাংলাদেশের কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো সুযোগ আছে, দরকার আছে আসলে আদৌ কি? না, আমার মনে হয় না। বাংলাদেশ নিয়ে বাংলাদেশিরাই মাথা ঘামাচ্ছেন না, তো ভারতের কেন মাথা ঘামাচ্ছে? ভারত মাথা ঘামাচ্ছে না। ভারতের এখনো যেটা পাকিস্তান বিরোধী যে অভিযানটা ছিল, সামরিক অভিযান, সেটা ছিল অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর স্থগিত হয়ে আছে, কিন্তু সেটা বন্ধ হয়, ফলে যে কোনো সময় আবার সেটা চালু হতে পারে হয়তো। সেই লক্ষ্যে দাঁড়িয়েই সেনাপ্রধান বলেছেন। আর বাংলাদেশের বিষয়ের দিকে লক্ষ্য রেখে কিছু বলেছেন বলে আমার মনে হয় না। সেটা একটু কষ্ট কল্পনা। আমার মনে হয় না সেক্ষেত্রে সেরকম কিছু মন্তব্য, সেনাপ্রধানের মন্তব্য থেকে সেই রকম কোনো উপসংহার টানা আমার মনে হয় সঠিক হবে না। আমার মনে হয় না বাংলাদেশের ব্যাপারে সেরকম কিছু বলা হয়েছে। না, কারণ আমি কারণ তো আমরা দেখলাম যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আজকেই ধরো মানে বাংলাদেশের হাই কমিশন থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য, আরএসএস এর এক নেতা রাম মাধব, যিনি একসময় শেখ হাসিনার সময় নিয়মিত যাতায়াত করতেন, তিনি আজ বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলেন। হাই কমিশনের সঙ্গে গভীর একান্তে বৈঠক করেছেন। যদিও রাম মাধব কতটা প্রভাবশালী এখন এই মুহূর্তে সেই নিয়ে সংশয় আছে অনেক। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে বাংলাদেশ যে রিচ আউট করার চেষ্টা করছে, এবং যে তাহলে তো রাম মাধবও যেতেন না সেখানে, না? রাম মাধবও গেছেন নিশ্চয়ই, যেহেতু আরএসএস একটা গুরুত্বপূর্ণ অংশ ভারতের শাসক গোষ্ঠীর মেরুদণ্ড বলা হয় আরএসএস। তো সেই শাসক গোষ্ঠী মানে বিজেপির মেরুদণ্ড রাম মাধব যে গেছেন, সেখানে গিয়ে যে কথা বলেছেন, সেটা নিশ্চয়ই সম্পর্ক উন্নত কিভাবে করা যায়। কারণ ইদানিং কালে আরএসএস এর প্রভাবান্বিত যারা সংগঠন আছে, তারা ক্রমাগত বাংলাদেশের হিন্দুদের অত্যাচার নিয়ে খুব সোচ্চার হয়েছিল আর কি। এখন এই মুহূর্তে সেই বিষয়টা না, তো বাংলাদেশ থেকে এটা ভালো দিক বলতে হবে, এটাকে প্রশ্রয় দেওয়া উচিত, এগিয়ে নিয়ে যাওয়া উচিত যে না, বাংলাদেশ থেকেও আমি কিন্তু ভারত বিরোধী মন্তব্য ইদানিং একটু আগের তুলনায় কম শুনছি। আর দ্বিতীয়ত ভারত থেকেও কিন্তু ওই সংখ্যালঘু অত্যাচারের ঘটনায় যে তুলকালাম ঘটছিল, যে সমস্ত চ্যানেলও প্রচারিত ছিল, সেখানেও কিন্তু কমে গেছে। সে ব্যাপারটা কিন্তু আর অতটা নেই। এখন বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক কিভাবে চলবে, কোন পথে চলবে। কারণ হচ্ছে এই কারণে হয়তো কমে গেছে, আমরা যেহেতু বাংলাদেশ এখন ঘোষণা করেছে যে একটা নির্বাচন হবে, ফলে নির্বাচন হলে একটা নির্বাচিত সরকারের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা, সেটা অনেক সুবিধাজনক। কারণ এখন তো কোনো নির্বাচিত সরকার নেই, না? যিনি সবই হতে পারে, যিনি সম্মানিত ব্যক্তি, তিনি নোবেল পেয়েছেন, সবই বুঝলাম, অর্থনীতিবিদ, সবই ঠিকই, তিনি তো মানুষের দ্বারা নির্বাচিত নন, না? নির্বাচিত সরকার নন, তার সঙ্গে কি করে ভারত কেন, পৃথিবীর কোনো দেশই সঠিক সম্পর্ক রাখা মুশকিল আছে। ওই উনি যাচ্ছেন মালয়েশিয়ার কার সঙ্গে কোনো এগ্রিমেন্ট সাইন করছেন, এসব করছেন, যে এগ্রিমেন্টের মানে কি আমি জানি না। ভবিষ্যতে যে সরকার আসবে, সেই সরকার এই এগ্রিমেন্ট গুলো মানবে কিনা আমি তাও জানি না। এগ্রিমেন্ট গুলো আমার মনে হয় তারা কিন্তু এই সময় একটা প্রশ্ন করা উচিত বাংলাদেশের মানুষের, যে আপনারা যখন আওয়ামী লীগের সময় যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল, সেগুলো সব একতরফা ভারতের পক্ষে চুক্তি, দেশকে বাংলাদেশকে বন্ধক রাখা হচ্ছিল ভারতের বিরুদ্ধে। এখন যে চুক্তিগুলো হচ্ছে, এগুলো প্রকাশ করে দেওয়া হোক, সেগুলো থেকে বন্ধক। আমি অবশ্য মনে করি না কেউ দেশকে বন্ধক দেওয়ার জন্য চুক্তি করে, কিন্তু ওই সন্দেহটা তৈরি হতে পারে না, যে কি 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 চুক্তি করলেন, মালয়েশিয়ার সঙ্গে কি চুক্তি করলেন আপনি। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি প্রায় একটা মকলমে করেছেন, যেখানে ট্রাম্প ঘোষণা করেছে সব থেকে কম শুল্ক। তার বিনিময়ে কি বাংলাদেশ আমেরিকাকে দিলেন, সেসব শুল্কগুলো মানুষের একটা জানার অধিকার আছে, জানতে চাইতেই পারে, প্রশ্ন করতেই পারে। সেগুলো একটু এই সরকারের কাছ থেকে তো আমরা আশা করবো স্বচ্ছতা অনেক বেশি। আগের সরকারের কাছে যদি স্বচ্ছতা নাই থেকে থাকে, এই সরকার সেই স্বচ্ছতার সঙ্গে সেই চুক্তিগুলো প্রকাশ করবে। দাদা, আপনি এই দিল্লিতে যে বাংলাদেশের হাই কমিশনার আছে সেই প্রসঙ্গে বলছিলেন যে আরএসএস প্রধানের সাথে নেতার সাথে কথা হয়েছে। আসলে কি বিষয়ে কথা হয়েছে? হঠাৎ করে আরএসএস কেন কথা বলছে বাংলাদেশের সাথে, বাংলাদেশ হাই কমিশনের সাথে? এই বিষয়ে যদি আরেকটু আমাদের বিস্তারিত বলেন। বাংলাদেশ হাই কমিশনার হয়তো সকলের সঙ্গেই দেখা করে যেটা বুঝতে চাইছেন, জানতে চাইছেন যে
আচ্ছা, তার আগে বলে নি যে তুমি হয়তো জানো, আগের বার তোমায় বলেছিলাম যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো তিনি সফর করেছিলেন। কিন্তু তারপর ফিরে আসার পর তিনি কিন্তু গুজরাট সফরে গিয়েছিলেন, যেটা বিজেপি শাসিত গুজরাট। সেখানে তিনি বহু জায়গায় সাবরমতী আশ্রম, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি এবং বহু ইম্পর্টেন্ট কিছু মানুষের সঙ্গে কথা বলেছেন। আমি এখনো জানি না, খবর পাইনি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একটা হয়েছিল কি হয়নি। সেখানে গুজরাটে যে দুধের উৎপাদন, যেটা ভারতের যাকে বলা হয় শ্বেত বিপ্লব, দুধের উৎপাদনে ভারত যে রেকর্ড স্থাপন করেছিল গোটা বিশ্বে, সেইটা কিভাবে হয়েছিল সেগুলো দেখতে গিয়েছিলেন। এবং ফলে তিনি সবার সঙ্গে ঘুরে একটা বুঝতে চাইছেন। এবার আমি যেটা বললাম যে ভারতীয় জনতা পার্টির মূল মেরুদণ্ড, প্রাণ কেন্দ্র বা প্রাণ বোমরা হলো আরএসএস। ফলে আরএসএস কি ভাবছে বাংলাদেশ নিয়ে, এটা জানার একটা প্রয়োজন আছে। এবং হতে পারে, আমি অস্বাভাবিক, হয়তো বাঙালি কমিশনে জানতে চেয়েছেন যে কিভাবে আমরা ভারতীয়দের আস্থা আরো বেশি ফিরে পেতে পারি, কি করলে পাওয়া যেতে পারে। উনি যেমন হেমন্ত বিশ্ব শর্মাকে বলেছেন যে আপনি বলুন, যে আপনি বলছেন যে বাংলাদেশ থেকে লোক চলে আসে, আমরা মনে করি এত লোক আসে না, আপনি সত্যিই মনে করেন আসে, তাহলে তাদের আশাটা আটকানোর জন্য কি করা যেতে পারে। তো সেই রকম তিনি হয়তো আরএসএস এর রাম মাধবের কাছে জানতে চেয়েছিলেন কি করলে অর্থাৎ সোজা যে ভারতীয়রা যে তাদের ভারতের যে শাসক গোষ্ঠী তারা মনে করতে পারেন একটা আস্থা ফিরে পেতে পারে। সেক্ষেত্রে হয়তো রাম মাধব দাবি করে থাকতেই পারেন যে আমার মনে হয় চিন্ময় স্বামী যিনি গ্রেপ্তার আছে তাকে মনে হয় ছেড়ে দিলে একটা ভালো বার্তা ভারতে যাবে। এবং সেক্ষেত্রে মনে হয় সে নিয়ে কথা, আমি কিন্তু নিশ্চিত নই, কিন্তু আগে থেকেই বলছি যে এটা কথা হয়েছে কি হয়নি, আমি অনুমানের ভিত্তিতে বলছি, অনুমান যে সেটা স্বাভাবিক, রাম মাধবের সেটা বলা উচিত। আর দ্বিতীয়ত এটাও হয়তো হওয়া উচিত যে ভারত বাংলাদেশ সম্পর্ক এই বিষয়ে একটু, রাম মাধব তুমি তো জানো যে তিনি ইন্ডিয়া ফাউন্ডেশন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, যেটা আরএসএস প্রভাবিত থিঙ্ক ট্যাঙ্ক, সেটা তিনি একজন অন্যতম হর্তাকর্তা, যেটা সেই হিসাবে তিনি আগে শেখ হাসিনা থাকাকালীনও গিয়েছিলেন এবং ঢাকাতে ইন্ডিয়ান ওশান কান্ট্রিজ গুলোর একটা সম্মেলন। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, তা আলোচনাটি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ধরনের সকল আপডেট গুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।